হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো করছিলাম তার আজকে 5 নম্বর ভিডিও। এখানে দেখো এক্সাম ডেট 21 ফেব্রুয়ারি 2024 রয়েছে এবং এক্সাম টাইম রয়েছে ফার্স্ট শিফট 9 AM to 10 AM। ওকে, তো আজকের প্রথম কোশ্চিন বলছে একটি মিশ্রণে দুধ এবং জল 2:3 অনুপাতে থাকে এবং কিছু দুধ মিশ্রণে আবার যোগ করা হচ্ছে, তখন দুধ এবং জলের অনুপাত 10:3 হলো। প্রাথমিক মিশ্রণের শতকরা কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল? তো দেখো, আমরা যদি অনুপাতেই দেখি যে ধরো যে প্রথমে মিশ্রণ ছিল 5 লিটার, অর্থাৎ 2 লিটার দুধ ছিল এবং 3 লিটার জল ছিল। তারপরে মিশ্রণটা হয়ে গেল, যখন দুধ যোগ করা হলো তখন 13 লিটার হয়ে গেল। তো 5 লিটার মিশ্রণে যখন দুধ যোগ করা হলো তখন দুধটা হয়ে গেল কত, মিশ্রণটা হয়ে গেল 13 লিটার, অর্থাৎ দুধ 8 লিটার যোগ করা হয়েছে। তো 5 লিটার যখন মিশ্রণ ছিল তখন 8 লিটার দুধ মিশ্রিত হলো। তো 100 লিটারে কত মিশ্রিত হলো? ঠিক আছে, যেহেতু শতকরায় উত্তর চেয়েছে, তো এটা ক্যালকুলেশন করলে হবে 5 20 100, 8 20-তে 160। অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখো, একটি বস্তুর বিক্রয় মূল্য 1690, যদি 35% ছাড় দেওয়া হয় তবে নিবন্ধটির চিহ্নিত মূল্য কত হবে? এখানে নিবন্ধ অর্থাৎ বস্তুটির কথা বলা হচ্ছে। তো বলছে বিক্রয় মূল্য 1690 এবং 35% ছাড় দেওয়া হয় তবে চিহ্নিত মূল্য কত হবে? তো আমরা যদি ধরি যে চিহ্নিত মূল্য ছিল 100 আর বিক্রয় মূল্য তাহলে 35% ছাড় মানে 65 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলছে 1690 টাকা। তো বিক্রয় মূল্য মানে 65-র মান যদি 1690 হয় তো এই 100-র মান কত হবে? ঠিক আছে, তো এই 100-র মান কত হবে? তো ক্যালকুলেশন করো, 100/65। চলো, 1690-কে যদি আমরা 65 দিয়ে করি তো আগে 13 দিয়ে কেটে দিই, 13 দিয়ে কাটলে 130, আর এখানে হবে 5, আর এটা যদি আবার 5 দিয়ে কাটি তো 5 দিয়ে 10 আর 5 6 30, অর্থাৎ 2600 টাকা। অপশন বি। একটি পরিবারের আয়ের সাথে ব্যয়ের অনুপাত 19:13। যদি পরিবারের ব্যয় 29,510 হয় তবে পরিবারের সঞ্চয়ের পরিমাণ কত? তো দেখো, আয় হচ্ছে 19 টাকা, ব্যয় 13 টাকা, তার মানে সঞ্চয় কত টাকা? 6 টাকা, তাই তো? তো এখানে ব্যয় বলছে 29,510, অর্থাৎ 13-র মানই হচ্ছে 29,510, আর চেয়েছে কি সঞ্চয়, তো আমরা সঞ্চয়ের মান কত পেয়েছি? 6। তো 6-এর মান কত? চলো বের করো ফটাফট। 6 13, 29,510-কে আমরা যদি 13 দিয়ে কাটি তাহলে কত হবে? 13 দিয়ে আমরা যদি এটা কাটি তাহলে এটা হবে 13 দিয়ে 26, আবার 13 দিয়ে 26, তারপরে 7 13 91 আর 0। আচ্ছা, তো 2270 হচ্ছে। এবার এটাকে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 দিয়ে গুণ করলে 0, 6 7 42, 6 দিয়ে 12 আর 4-এ 12 আর 4-এ 16, আর 6 2 12 1-এ 13, 13,620। অপশন এ। 22 জন শিক্ষকের গড় বয়স হচ্ছে 64 বছর। নতুন একজন শিক্ষক যোগ দেওয়ার পর গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। নতুন শিক্ষকের বয়স কত? তো দেখো, আগে যখন 22 জন শিক্ষক ছিল তখন গড় ছিল 64। তো এদের মোট বের করে নাও, তাহলে 64 গুণিত 22। তো এটাকে আমরা যদি 64 গুণিত 22, 4 2 8 আর 6 দিয়ে 12, আবার 8 12, এটা যদি যোগ করি তাহলে 8 8 2 10, 2 1-এ 3 1-এ 4 আর 1408 মোট। এবারে দেখো, একজন বৃদ্ধি পেয়েছে, শিক্ষক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 23 জন শিক্ষক হয়েছে এবং গড় বছরে এক বৃদ্ধি পেয়েছে। তো গড় বছর 1 বৃদ্ধি পেয়েছে মানে 64টা 65 হয়ে গেছে, আর 22টা যেহেতু একজন শিক্ষক যোগ হয়েছে তাহলে 23 হয়ে গেছে। চলো এদের মোট বের করো। তো 65 আর 23-কে যদি আমরা গুণ করি তো এটা হয়ে যাবে কত? 3 5 15 আর 3 6 18 19, তারপরে 5 2 10 আর 6 2 12, 1-এ 13, 5 9 4
1 1495। তার মানে যখন আগের বার মোট কত ছিল 1408, এখন হয়ে যাচ্ছে 1495। 1495 থেকে 1408 বাদ দাও 87 হবে, অর্থাৎ নতুন শিক্ষকটা যেটা যোগ হয়েছে সেটা 87 বছর, তিনার বয়স ছিল 87 বছর। ঠিক আছে। পি এবং কিউ একত্রে একটি কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে। কিউ এবং আর একত্রে একই কাজ 37.5 দিনে সম্পন্ন করতে পারে। আর এবং পি একত্রে একই কাজ 150 দিনে সম্পন্ন করতে পারে। এই তিনজন একত্রে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? তো এখানে ডবল ডবল আছে, দুজন দুজন করে কাজ করেছে, চলো দুজন করে কাজ করাও। এখানে পি আর কিউ হচ্ছে 30 দিন, কিউ প্লাস আর হচ্ছে 37.5। তার মানে আমি এর আগে এইভাবে অঙ্ক করেছিলাম যে 37.5কে আমরা 375/10 লিখতে পারবো দশমিকের জন্য। ঠিক আছে, তো একবারে লিখে দিলাম, পরবর্তীতে আবার সমস্যা হবে না হলে। আর প্লাস পি সমান হচ্ছে 150। ঠিক আছে, চলো এদের লসাগু বের করো। এদের লসাগু যদি আমরা বের করি তাহলে এদের লসাগু হবে 30, 375, 150-এর যদি আমরা লসাগু করি তো এদের লসাগু হবে 2250। ঠিক আছে, এবার 2250কে আমরা এবার প্রত্যেকের ক্ষমতা বের করো। ঠিক আছে, তো 2250কে 30 দিয়ে ভাগ করলে হবে 75, তারপরে এটা 375/10 দিয়ে যদি আমরা ভাগ করি তো এটা হয়ে যাবে 60, আর এখানে হয়ে যাবে এটা 15। ঠিক আছে, এবারে এদের ক্ষমতা যদি আমরা যোগ করে নিই তো যোগ করলে এদের ক্ষমতাটা কত হবে? 75 আর 60 আর 15 যোগ করলে হবে 150 ক্ষমতা হবে। কিন্তু প্রত্যেকে তো ডবল ডবল আছে, এখানে দেখো পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি। ঠিক আছে, তো এদের একসঙ্গে অর্থাৎ পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি অর্থাৎ 150 হবে। তো দেখো পিও দুবার আছে, কিউ দুবার আছে, আর দুইবার আছে, তো 150কে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে এইরকম হয়ে যাবে যে পি প্লাস কিউ প্লাস আর সমান 150/2 মানে 75। এটা কেমনভাবে আসবে দেখো, আমরা যদি এটাকে লিখি পি প্লাস কিউ প্লাস আর প্লাস পি, অর্থাৎ দুইবার করে আসছে, তো আমরা এটাকে 2 কমন নিয়ে পি প্লাস কিউ প্লাস আর করবো। ঠিক আছে, এবার এই দুইটাকে এবারে নিয়ে এসে ভাগ করে দেবো, তো 150/2 সমান 75 হবে। তো পি প্লাস কিউ প্লাস আর তিনজনের ক্ষমতা একসঙ্গে হচ্ছে 75। এবার বলছে তিনজন একত্রে কতদিনে কাজটি সম্পর্ক, তো 2250কে আমরা 75 দিয়ে ভাগ করব, তো উত্তর হয়ে যাবে 30, অপশন সি। একজন ব্যক্তি এক রুপিতে 35টি কলম কিনেছেন। একই ধরনের অঙ্ক এর আগের শিফটে করেছি যে 1 টাকায় 35টি কলম কিনেছেন। 40% মুনাফা অর্জনের জন্য তাকে প্রতি রুপিতে কতটি কলম বিক্রি করা উচিত? এর আগে ছিল কত, যে 30% ক্ষতিতে বিক্রি করছিল, এবার এটা লাভে বিক্রি করবে। তো 40% লাভ মানে কি 140/100, মানে 100 টাকাতে 40 টাকা লাভ, অর্থাৎ 140/100। চলো ক্যালকুলেশন করো, 35, 4 35-এ 140, আর এটা হবে 1/25 তাহলে। ঠিক আছে, যেহেতু 4 25-এ 100, তাহলে 1/25। তো দেখো প্রথমে 1 টাকাতে 35টি কলম বিক্রি করতো, এখন 40% লাভ করে 1 টাকাতে 25টি কলম বিক্রি করছে। 1/25 মানে 1 টাকাতে 25টি কলম। যৌগিক সুদ আর সরল সুদের বলছে। ঠিক আছে, তো বলছে একটি নির্দিষ্ট সুদের হারে 2 বছরের জন্য একটি মূলধনের উপর সরল সুদ এবং যৌগিক সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে যথাক্রমে 12,000 এবং 14,400। একই ধরনের অঙ্ক আমরা এর আগের শিফটও করেছি। তো এটা অঙ্ক তো আমরা করেছিলাম এর আগের শিফটে, যারা দেখেছো অবশ্যই বুঝতে পারবে যে এখানে থাকছে মূলধন। এবার এই মূলধনের পরে প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ। তো সরল সুদ হচ্ছে 12,000, তো আমরা 12,000কে 2 বছরে ভাগ করে দিলাম 6,000 করে। ঠিক আছে, আর এখানে থাকবে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ এই সুদের সুদ যদি আমরা এখানে থাকি তো এটা ডিফারেন্স হবে কত, 2400 টাকা। এবারে দেখো অঙ্কর সঙ্গে মিলে যাবে। যদি সরল সুদ বলে তো এই পুরোটা মানে 6,000 করে 12,000 সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এই তিনটা মিলিয়ে যা হবে ওটা চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ 14,400 হবে। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমাদের মূলধনে যেতে হবে, অর্থাৎ পার্সেন্টেজটা বের করতে হবে কত পার্সেন্টের সুদটা ছিল। তো এই যে এইটা 6,000 থেকে 2400 কত পার্সেন্টে এসছে, যারা চক্রবৃদ্ধি সুদ এর আগে করনি বা নাহলে বুঝতে অসুবিধা হবে একটু, এই নিয়মে যারা করনি। ঠিক আছে, তো আমি এর আগের ভিডিওতে কিন্তু এটা ভালো করে বলে দিয়েছিলাম যে কেন এরকম করে হচ্ছে।
তো আগের ভিডিওটা যারা দেখেছো অবশ্যই এটা বুঝতে পারবে, মানে দুটো ভিডিও বানিয়েছি একই অঙ্কর, ঠিক আছে। ওখানেও কয়েকজন বুঝতে পেরেছিল না, তো আবার নতুন করে করেছিলাম। তো বলছে 6000 থেকে 2400 এটা কত পার্সেন্ট, এটা হবে 40%, পার্সেন্টেজ বের করলে, ঠিক আছে। 100-তে 40 হবে, তার মানে 6000-এ 2400, তো 40%। তো বলছে 6000টা তাহলে কত টাকার 40%, এটা আমাদের বের করতে হবে। তো 6000 হবে কত টাকার 40%, এটা হবে, তো আমরা এইভাবে বের করতে পারি যে 40 মানে যদি 6000 হয় তাহলে 100 মানে কত, মানে কত টাকার 40% 6000, তাহলে 6000 গুণিত 40, সরি 40 না, 100/40, ঠিক আছে। তো চলো এবার এটা যদি ক্যালকুলেশন করো, তো এটা কেটে দিলাম আর এটা হয়ে যাবে 150, তাহলে 15000, লেখাটা একটু খারাপ হয়ে গেলো, এটা হবে 15000, ঠিক আছে। তারপরে দেখো 12-এর অঙ্ক রয়েছে। তো এই ধরনের অঙ্ক আমরা অপশন টেস্টও করতে পারি। অপশন টেস্ট আমি করে দিচ্ছি, অঙ্কটা অবশ্যই কেমনভাবে করবে। তো অপশন টেস্ট মানে এই মানে উপরে বার থাকলেই নিচে ভগ্নাংশের নিচের অংশ অর্থাৎ হরে কিন্তু 3 বা 9 আসবে, ঠিক আছে। এবার 9-এর গুণিতক, তো এখানে 3 বা 9-এর গুণিতক একই হয়। তো এখানে দেখো একটা অপশানে 3 রয়েছে। তো চলো এদিকে যদি না বুঝতে পারো তো আমি অঙ্কটা করে দিই। 2.3 মানে আর উপরে 3-এর উপরে বার রয়েছে, মানে এটা কীভাবে করতে হয় যে 23 থেকে এই 3টাকে আবার বাদ দেবো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 20, আর এখানে একটার উপরে বার রয়েছে তার নিচে একটা 9, ঠিক আছে। যোগ 43 থেকে এই 3টাকে বাদ দিব, তো হয়ে 40, আর 3-এর এখানে একটার উপরে বার রয়েছে, তো এখানে হয়ে যাবে একটা 9। চলো যোগ করো, নিচে 9 আর 40 20 60, তো 3 দিয়ে কাটলে 3 20, 3 3 20/3। যদি মোট বস্তুর 70% 20% মুনাফায় বিক্রি হয় এবং অবশিষ্ট, এখানে আবার নিবন্ধ হয়ে গেছে, বস্তু এটা হবে, নিবন্ধ না বস্তু, এবং অবশিষ্ট বস্তু 10% ক্ষতিতে বিক্রি হয়, তবে মোট মুনাফার শতাংশ কত হবে। তো আমরা ধরে নিলাম যে বস্তুটা হচ্ছে 100টা, ঠিক আছে। এবারে 100টা বস্তুর একটা 70%তে ভাগ করেছে আর একটা 30%তে। এবার 70%টা 20% মুনাফায় বিক্রি করছে। তো 70-এর 20% মানে কি, 70-এর 20%, 70-এর 10% মানে 7, তার মানে 20% মানে 14, অর্থাৎ 14 টাকায় বেশি, অর্থাৎ 84 টাকায় বিক্রি হবে। ক্যালকুলেশন যদি না বুঝতে পারো তো তোমরা 70-এর 20% বের করে নেবে, 84 হবে, ঠিক আছে। এবার 30-এর 10% ক্ষতি, ঠিক আছে। তো 30-এর 10% মানে কি 3 টাকা ক্ষতি, তো অর্থাৎ এটা হবে 27 টাকা। তো এটিকে যোগ করো, তো এটা হচ্ছে 111, অর্থাৎ আগে বস্তুটা ছিল 100, এখন হয়ে গেছিলো 111, আর 11% লাভ হলো, ঠিক আছে। তারপরে দেখো 27 গুণিত 50, এটা সরল রয়েছে, সরল করো। 27 গুণিত 50, যদি এটাকে আমরা গুণ করি তো এটা হয়ে যাবে 1350, তারপরে ভাজক এই 25 গুণিত, এখানে দেখো 15 থেকে 14 দিলে 1 হবে, আর 5-এর সঙ্গে গুণ হয়েছে তো 1, তো বসানোর দরকার নেই, 5-একে 5 ডাইরেক্ট বসিয়ে দিলাম, যোগ 800-কে 25 দিয়ে ভাগ করলে হবে 32। এবারে প্রথমে এটা ভাগ করি, 1350-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তো এটা হয়ে যাবে 54 গুণিত 5 যোগ 32। এবার 54 গুণিত 5 মানে 270 যোগ 32, মানে এটা হচ্ছে 2 7 3 10, 2 1 3, 302, অপশান সি। তো আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে 11 থেকে 20 পর্যন্ত, মানে পরের 10টা অঙ্ক আসবে। ওকে, থ্যাংক ইউ।